বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে অতিথির স্মৃতি গল্পটি নিয়ে আলোচনা করব। অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শিক্ষার্থীরা, শুরুতে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকাল 1903 সাল থেকে 1916 সাল পর্যন্ত সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তো শিক্ষার্থীরা, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অনেকগুলো তথ্য জেনেছি। এখানে ওনার জন্ম তারিখ জেনেছি, মৃত্যু তারিখ জেনেছি, কিছু উপন্যাসের নাম জেনেছি এবং রেঙ্গুনে কত সাল থেকে কত সাল পর্যন্ত অবস্থান করেছেন তা জেনেছি। ঠিক আছে? এবং বড় দিদি উপন্যাসটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা জেনেছি। এগুলো খুব ভালোভাবে মনে রাখবো, কেননা এগুলো থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হয়। ঠিক আছে? তো এখন আমরা মূল গল্পে চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অতিথির স্মৃতি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, গল্পটির নাম শুনলেই মনে হচ্ছে যে গল্পটি লিখিত হয়েছে একজন অতিথিকে নিয়ে, যার স্মৃতি লেখক বয়ে বেড়াচ্ছেন বা মনে রেখেছেন। এই গল্পে অতিথি হচ্ছে একটি কুকুর। একটি কুকুরের সাথে, অর্থাৎ প্রাণীর সাথে মানুষের কিভাবে বন্ধুত্ব হয়, ভালোবাসার সৃষ্টি হয় এবং প্রাণীও মানুষের প্রতি কিভাবে ভালোবাসা তৈরি করে, ভালোবাসা প্রদর্শন করে, তারই বাস্তব নিদর্শন লেখক এই অতিথির স্মৃতি গল্পে তুলে ধরেছেন। তো শিক্ষার্থীরা, আজকে আমরা অতিথির স্মৃতি গল্পের অর্ধেক অংশ পড়ব এবং অর্ধেক অংশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। ঠিক আছে? বাকি অংশ আমরা অন্য একটি ক্লাস আলোচনা করব। অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দূর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি পরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের ওষুধ গাছের মাথায়।
সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বিনিয়ে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাদের অভাব নেই, পাখি চালান দেওয়াই যাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেল। এ অংশে আমরা দেখতে পাচ্ছি যে লেখক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওঘরে গিয়েছেন বায়ু পরিবর্তনের জন্য। সেখানে গিয়ে লেখক সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। লেখকের হঠাৎ রাত 3টে ঘুম ভেঙে যায় ভজনের সুরে। এখানে ভজন হচ্ছে ভক্তিমূলক গান। ভক্তিমূলক গানের কণ্ঠে বা সুরে লেখকের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে যখন সকাল উঠে লক্ষ্য করেছেন যে সবচেয়ে ভোরে উঠে দোয়েল পাখি। তারপরে এক এক করে সব পাখিরা আসে, বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। লেখক আরো লক্ষ্য করেছেন যে সবচেয়ে দেরি করে আসতো একজোড়া বিনে বউ। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে তারা প্রতিদিন হাজিরা হেঁকে যেত। লেখক দুদিন পাখি দুটোকে না দেখে ব্যস্ত হয়ে উঠলেন। তৃতীয় দিন দেখতে পেয়েছেন যে পাখি দুটো ঠিকই ফিরে এসেছে। ফিরে আসাতেই লেখকের মনে ভাবনা অনেকটা ঘুচে গেল। এই অংশে দেখতে পাই যে পাখিদের প্রতিও কিন্তু লেখকের একটি ভালোবাসা তৈরি হয়েছে। যখন প্রতিদিন পাখিদের কণ্ঠে গান শুনেছেন, পাখিদের কলকাকলি শুনেছেন। ঠিক আছে, আমরা পরের অংশে যাই। এমনই করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরের বিরোধীদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলু ফুলু অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফুলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মৌজা পড়ার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মৌজা পড়া। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর, কোথাও যেন একটুও রক্ত নেই। শক্তি নিয়ে নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তি নেই মেয়েটার চোখে, চাহনি। লেখক এই অংশে দেখতে পেয়েছেন যে লেখক বেড়াতে যেতেন না, কিন্তু বিকেলে পথের ধারে বসে যারা বেড়াতেন, পথ দিয়ে আসা যাওয়া করতেন, তাদের প্রতি লক্ষ্য রাখতেন। লেখক দেখেছেন যে মধ্যবিত্ত গৃহস্থ ঘরের মেয়েদের সংখ্যাই বেশি যারা পীড়িত তাদের মধ্যে, এবং তারা বেশিরভাগই বেরি বেরি রোগের আক্রান্ত, অর্থাৎ পা ফুলা রোগে আক্রান্ত। লেখক একটি মেয়েকে দেখে খুব দুঃখ প্রকাশ করেছেন। তার বয়স হবে 24-25, তার 3টি ছেলে মেয়ে, কোন আত্মীয় স্বজন ছিল না সঙ্গে। সে ছিল, দেহ ছিল শীর্ণ, মুখ ছিল তেমনি পাণ্ডুর। নিজেকে টানবার বা দেহকে টানবার মতো শক্তি ছিল না, কিন্তু সবচেয়ে ছোট ছেলেটাকে সে কোলে নিয়ে হাঁটতেন। মেয়েটির চাহনিতে যেন ক্লান্তির ছাপ লেগে আছে। আমরা পরের অংশে দেখি। পরের অংশে, সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে, দেখি
জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত পথে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম যাই, আমি একটু ঘুরে আসি গিয়ে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কিছুতেই ভেতরে ঢুকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও কোথায় চলে গেছে। পরের দিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রদুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলেছ তো। শিক্ষার্থীরা, আজকে এটুকুই। এই অংশে দেখতে পাচ্ছি যে রাতে যখন অন্ধকার নেমে আসছিল তখন লেখক একটি কুকুরের সাথে দেখা হয় এবং কুকুরটিকেই লেখক সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। কুকুরটিকে গেটের ভেতরে ঢুকতে বললো, কুকুরটি ভিতরে ঢুকেনি। এবং পরদিন লেখক দেখেছেন যে গেটের পাশে এসে অতিথি দাঁড়িয়ে আছে এবং তাকে তো লেখক নেমন্তন্ন করলেন খাওয়ার জন্য। সে শুধু ল্যাজ নেড়ে জানতেই চাইলেন সত্যি বলেছে কিনা। এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে কুকুরটির সাথে লেখকের একটি বন্ধুত্ব তৈরি হয়েছে এবং লেখকের সাথেও কুকুরটির একটি বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। অর্থাৎ প্রাণীর সাথেও যে মানুষের ভালোবাসা তৈরি হতে পারে, বন্ধুত্ব তৈরি হতে পারে, এই গল্পে আমরা তাই দেখতে পেয়েছি। ঠিক আছে, তো বাকি অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এটুকুই। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।